বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের পক্ষ থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃচ্ছ্রতা সাধনের জন্য সে পদক্ষেপগুলো কি কি, আর এগুলো কতটা কাজে দেবে, অতীতের অভিজ্ঞতাই বা কি, এ নিয়েই আজকের সংবাদ বিশ্লেষণ রয়েছে। আমি আব্দুল্লাহ হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর হেড অফ ডিপ নিউজ রাজীব আহমেদ। স্বাগত আপনাকে সংবাদ বিশ্লেষণে। গত রাতে মন্ত্রী সভার একটি যে বৈঠক হয় তারেক রহমানের নেতৃত্বে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেখানে কিছু সিদ্ধান্ত হয়েছে কৃচ্ছ্রতা সাধনের জন্য। আমাদের অনেক দর্শকই হয়তো এখনো জানেন না, যদি একটু আবার একটু বলতেন যে কী কী সিদ্ধান্ত হয়েছে। জি, মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্তটা হয়েছে, অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে একটা হলো যে সরকারি এবং বেসরকারি অফিস সময়, যেটা 9টা 5টা, সেটা 4টার সময় শেষ হয়ে যাবে, মানে 1 ঘন্টা কমবে। দেশের সব দোকানপাট এবং শপিং মল সেটা বন্ধ হয়ে যাবে সন্ধ্যা 6টা থেকে। কিন্তু এখানে একটা জিনিস জানিয়ে রাখি যে জরুরি সেবা যেগুলো, যেমন ওষুধ, খাবার, এগুলো খোলা থাকবে। সভা সেমিনারের আপ্যায়ন ব্যয় এটা 50% কমানো হয়েছে সরকারি ক্ষেত্রে। জ্বালানি এবং বিদ্যুৎ গ্যাস খাতে সরকারের ব্যয়, আপনি জানেন যে সরকারের গাড়ি চালানোর ক্ষেত্রে ব্যয় আছে, নানা ধরনের ব্যয় আছে, জ্বালানি ব্যয়, বিদ্যুৎ ব্যয়, এগুলো 30% কমানো হয়েছে। এছাড়া ভ্রমণ ব্যয় কমাতে বলা হয়েছে এবং সেটা 30% কমবে। বিয়ে এবং উৎসবে কোনো আলোকসজ্জা করা যাবে না, এটা সরকার থেকে বলা হচ্ছে। নতুন কোনো যানবাহন, গাড়ি, জলযান, আকাশযান, কম্পিউটার সামগ্রী এটা সরকার কিনবে না আপাতত। অভ্যন্তরীণ প্রশিক্ষণ 50% কমানো হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে। এটা হলো গিয়ে মোটামুটি দাগে 7টা সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। স্কুল কিংবা অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি সিদ্ধান্ত হয়েছে? এটা অনেকদিন ধরে আলোচনায় আছে যে স্কুলগুলো মিশ্র পদ্ধতিতে যাবে কি না, যেমন অনলাইনে কয়েকদিন ক্লাস হবে, আবার সরাসরি শ্রেণীকক্ষে উপস্থিত থেকে ক্লাস হবে। এ বিষয়ে গতকালকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাহেব যেটা বলেছেন সেটা হলো, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে, কারণ এই বিষয়ে কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় রোববার দিন, মানে আজকে তো শুক্রবার, শনিবার, রোববার, মানে একদিন বাদেই আমরা জানতে পারবো যে আসলে কি নির্দেশনা দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে মানে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এই সিদ্ধান্তগুলো আপনার কি মনে হচ্ছে যে কতটুকু কাজে দেবে? যেই উদ্দেশ্যকে সামনে রেখে এটা করা হচ্ছে সেটি কতটুকু কাজে দেবে? যেমন দেখেন, অফিস সময় 1 ঘন্টা কমানো, এটা নিয়ে যদি আমরা আলোচনা শুরু করি তাহলে দেখা যাবে যে আপনার এখন 8 ঘন্টা অফিস, 1 ঘন্টা কমানো মানে 12.5% সময় কমানো। এটার একটা ইম্প্যাক্ট পড়ার কথা। 12.5% সময় যদি সরকারি অফিস আদালত বন্ধ থাকে তাহলে সেটার আসলে বিদ্যুৎ খরচ বা জ্বালানি খরচ কিছুটা কমার কথা। এখানে একটা বিষয় যোগ করা হয়েছে, বেসরকারি অফিসও বন্ধ থাকবে। বেসরকারি অফিসের এইটাই হলো গিয়ে মূলত দেখার বিষয় যে বেসরকারি অফিস বন্ধের সিদ্ধান্তটা কিভাবে কার্যকর হয়। প্রথমত ব্যাংক সেটা 4টার সময় বন্ধ করে দেওয়া যায়। ব্যাংকের লেনদেন এখন সময় কমিয়ে আনা হয়েছে, এটা যায়। কিন্তু আমরা অনেক জানি যে ব্যাংকগুলো আসলে বিকেল 5টায় বন্ধ হওয়ার পরেও ভেতরে ওদের অফিস হিসাব কিতাব চলতে থাকে, নানা ধরনের কার্যক্রম চলতে থাকে, লেনদেন বন্ধ হয়ে যায়। এখন ওইখানে কি 4টার সময় কি সব কিছু একদম সব বিদ্যুৎ ব্যবহার বন্ধ হয়ে যাবে কি না, এটা একটা প্রশ্নের বিষয়। বেসরকারি অন্যান্য অফিসের ক্ষেত্রে কি হবে এটা এখনও পূর্ণাঙ্গ নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু বেসরকারি অফিসগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই এটা সন্ধ্যা 6টা, 7টা, 8টা পর্যন্ত অনেক অফিস চলে। এক্ষেত্রে আসলে মানানোর জন্য সরকার কি করবে এটা দেখার বিষয়। যদি সেটা কার্যকর না করা যায় তাহলে কিন্তু এই সিদ্ধান্ত থেকে খুব বেশি একটা সুফল পাওয়া যাবে না। আপ্যায়ন ব্যয়, জ্বালানি খাতে সরকারের খরচ, ভ্রমণ, এগুলো কমানোর কথা বলা হচ্ছে। অতীতেও এগুলো নির্দেশনা অনেকবার দেওয়া হয়েছে, কিন্তু খুব বেশি কার্যকর হতে দেখা যায় না, এবং সেটা থেকে সরকার অতীতে কী সুফল পেয়েছে সেটার কিন্তু কোনো অ্যানালাইসিস বা বিশ্লেষণ আমাদের সামনে হাজির করা হয়নি। এখন দেখা যায়, দেখেন, সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অনেক প্রজ্ঞাপন দেওয়া হয়েছে করোনা কালের পরে, কিন্তু তারা কিন্তু ঠিকই ফাঁকফোকর খুঁজে বিদেশে চলে যান। যেমন একটা জিনিস দেখি যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে। এখন সরকারি অর্থায়নে একটা কথা লেখা আছে, কিন্তু এনারা বিদেশ যান কীভাবে? এনারা বিদেশ যান যে প্রকল্পের বিদেশি যে সাপ্লাইয়ার প্রতিষ্ঠান, যারা যন্ত্রপাতি অন্যান্য জিনিস সাপ্লাই করে, তাদের টাকায়।
তারা আয়োজন করেছে এটা দেখিয়ে তারা বিদেশে চলে যান। কিন্তু তারা যে আয়োজন করেছে এখন তারা তো আর তাদের গাটের পকেটের টাকা খরচ করে আমাদের কর্মকর্তাদের বিদেশ নিয়ে যাচ্ছেন না। তারা ওই প্রকল্পের ভিতরেই যারা যে পণ্যটা সরবরাহ করবেন ওইটার দামের ভিতরেই এই বৈদেশিক ভ্রমণের খরচের টাকা যুক্ত করে রেখেছেন এবং এটা করেন দেখেই তারা কাজ পান। হ্যাঁ, এটা এক ধরনের প্রাতিষ্ঠানিক পরোক্ষ দুর্নীতি। এটা কিন্তু বন্ধের কথা বলা হয়নি। আমলারা তাদের সুবিধা মতো বিদেশ ভ্রমণের জায়গা রেখেই এই ধরনের প্রজ্ঞাপন জারি করেন। অতীতে আমরা দেখেছি, এবারও আমরা এটা দেখেছি। যদি বলা হতো সব ধরনের বিদেশ ভ্রমণ একেবারে বন্ধ এবং খুব জরুরি ক্ষেত্রে যেতে হলে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদন নিয়ে যেতে হবে, তাহলে এটা আমার ধারণা কিছু কমতো। বিগত অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি যে কোনো কোনো বিশেষ সহকারী বিদেশ চলে গেছেন তার লট বহর নিয়ে, যদিও সেটা নিয়ে নিষেধ ছিল এবং সেই প্রশ্ন উঠেছিল। নতুন কোনো যানবাহন কম্পিউটার সামগ্রী কেনা হবে না, সরকার নিজে কিনবে না, কিন্তু সরকার যে আপনার বিনা সুদে তার কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য ঋণ দেয় এবং 50,000 টাকা করে মাসে রক্ষণাবেক্ষণ ভাতা দেয়, সেটা বন্ধ করার বিষয়ে কিন্তু কিছু বলা হয়নি। সরকার গাড়ি কিনবে না, কিন্তু ঠিকই কর্মকর্তারা তারা বিনা সুদে ঋণ পাবেন এবং সেই ঋণের 50,000 টাকা করে ভাতা পাবেন। আপাতত 2 মাসের জন্য সেই ভাতা বন্ধ করে দেওয়া যেত, যে 2 মাসের জন্য গাড়ি কেনা হবে না এবং যারা যারা ভাতা পান তাদের ভাতা 2 মাস স্থগিত থাকবে। তাহলেই কিন্তু বড় ধরনের একটা ব্যয় সাশ্রয় হয়ে যেত সরকারের। তো এগুলো, এই সুবিধাগুলো, এই প্রজ্ঞাপনগুলো জারি হয় যেমন সময় কর্মঘণ্টা কমবে, তাদের কর্মঘণ্টা 1 ঘন্টা 2000 আগেও কিন্তু একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল যে কর্মঘণ্টা কমানো। এখন তারা কি বিলাসিতা কমিয়েছেন যে প্রকল্পের গাড়ি তারা ব্যবহার করবেন না, যেগুলো প্রকল্প পরিবহন পুলে জমা দেওয়ার কথা সেগুলো জমা দিয়ে দিবেন, সেই বিলাসিতা যদি তারা কমাতেন। তারপর এসি ব্যবহার করা হবে না সরকারি অফিসে, জানলা খুলে দেওয়া হবে, সেই বিলাসিতা যদি তারা ত্যাগ করতেন, তারপর যদি এই ধরনের নির্দেশনা আসতো তাইলে একটা হতো। কিন্তু এগুলো কিন্তু তাদের সুযোগ সুবিধা বজায় রেখেই একটা নির্দেশনা জারি হয়েছে, যেখানে সামান্য কিছু হয়তো সুফল পাওয়া যেতে পারে। দেখা যাক এখন সরকার আসলে এটা কার্যকর হওয়ার পর থেকে কতটুকু জ্বালানি সাশ্রয় হচ্ছে, কতটুকু বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। আর এই যে 50% কমানো হয়েছে, 30% কমানো হয়েছে, এগুলো আসলে মনিটর করা হবে কিনা এবং প্রতি 1 সপ্তাহ পরে একটা প্রতিবেদন প্রস্তুত করা হবে কিনা যে এইটার ফলে এতটা সাশ্রয় হয়েছে, তাহলে আসলে বোঝা যাবে যে আসলে সাশ্রয় হয়েছে কিনা। অর্থাৎ ফলো আপ যেটাকে বলা হয় কিংবা মূল্যায়ন যেটাকে বলা হয়। আচ্ছা, এই যে আমরা আগেও দেখেছি যে মানে কোনো ধরনের ইস্যু তৈরি হলেই অফিসের সময় কমিয়ে আনার পদক্ষেপ নেওয়া হয়। মানে এটা সবসময় কেন অফিসের সময় মানে কমিয়ে আনার পদক্ষেপটা নেওয়া হয়? দেখেন, 2022 সালে যখন আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো এবং আমাদের বৈদেশিক মুদ্রার মজুদ কমলো এবং জ্বালানি দাম অনেক বেড়ে গেল, তখন কিন্তু জ্বালানি সাশ্রয়ের কথা বলে ওই বছর 15 নভেম্বর থেকে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল 9টা থেকে কমিয়ে 9টা থেকে 5টা ছিল, এটা 4টা পর্যন্ত নামিয়ে আনা। এটা কার্যকর ছিল 2024 সালের জুন পর্যন্ত, প্রায় অনেক দিন, 19 মাস কার্যকর ছিল। তো তার ফলে কি হয়েছিল তখন কি আসলে আমরা কিন্তু জানি না আসলে কি সাশ্রয় হয়েছিল। আমরা দেখেছি যে রিজার্ভ পতন, সেই পতন চলছিল এবং ডলারের দাম বাড়ছিল এবং এটা সামলাতে না পারছিল না সরকার, এবং একটা পর্যায়ে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের কিন্তু পতন হয়। তো নিজেদের এই গাড়ি কেনা বিলাসী, এবং আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু সরকারি গাড়ি কেনার বড় বড় উদ্যোগ নেওয়া হয়েছিল আমলাদের চাপে। গাড়ি কেনা, নিজেদের গাড়ি কেনার ঋণ নেওয়া, বিনা সুদে ঋণ নেওয়া বন্ধ না করা, প্রকল্পের গাড়ি চালানো বন্ধ না করা, নানা ধরনের বিলাসিতা বন্ধ না করে তারা শুধু অফিস সময়টা কমানোর চেষ্টা করেন যাতে নিজেদের সুবিধা হয়, নিজেদের আর কম কাজ করা লাগে। এখন এটা নতুন সরকার এসছে, তার নির্বাচনী ইশতেহার আছে প্রচুর অনেক, সেই ইশতেহারগুলো বাস্তবায়নের জন্য কিন্তু আরও বেশি কাজ করার দরকার। সেই কাজের বদলে আমরা দেখলাম আসলে আগের মতোই সেই 1 ঘন্টা সময় কমিয়ে আনা হলো এবং আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সরকারি অফিসে গিয়ে দেখছেন যে সময় মতো অফিসে আসছে কিনা। এখন এই সরকারি অফিসগুলোতে সময় মতো না যাওয়া এবং বিকেল 5টার আগেই অফিস ত্যাগ করা, এটা কিন্তু একটা কমন প্রবণতা। বিশেষ করে মফস্বলে, গ্রামাঞ্চলে তাদের কিন্তু খুব একটা পাওয়া যায় না। ঢাকা শহরের সচিবালয়ের চিত্র ভিন্ন, কিন্তু অন্যান্য অফিসে আপনি খুঁজে দেখেন সেটা সব পাওয়া যাবে যে তারা আসলে এক্ষেত্রে যথাসময়ে আসেন না।
এবং বায়োমেট্রিক যে তাদের যে হাজিরা হ্যাঁ। উপস্থিতি সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কিন্তু তাদের ভেতর থেকে প্রচণ্ড চাপ আছে, বাধ্যতা, মানে এটা যাতে না হয়, মানে তারা যান না দেখেই এটা চান না। তো সেসব ক্ষেত্রে মানে সবসময় নিজেদের কাজ কমানো, আমার মনে হয় যে এখন আসলে বিলাসিতা কমিয়ে বেশি সময় কাজ করার জন্য উদ্যোগী হওয়ার দরকার ছিল। তার মানে অতীতে আসলে সময় কমে কোনো লাভ হয়েছে কিনা, মানে এটা এটার তো এখনো- কোনো সরকারি অ্যানালাইসিস নেই আসলে লাভ হয়েছে কিনা, কিন্তু আচ্ছা। আমরা দেখেছি যে আসলে বৈদেশিক মুদ্রার পতন হয়েছে, অর্থনীতির অবস্থা আরও খারাপ হয়েছে, এবং এই যে এখন সময় কমানো হলো এটার ইম্প্যাক্টও কিন্তু অর্থনীতির উপরে পড়বে। আচ্ছা, এই যে মানে বর্তমানে যে সংকটটা চলছে, জ্বালানি তেলের একে তো দাম বেড়েছে, এখন সেভাবে পাচ্ছে না, চাহিদা অনুসারে পাওয়া যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে আবার পুরো বিশ্ব শুদ্ধই আসলে যে অর্থনৈতিক অস্থিরতা সেটা চলছে এখন, এমন পরিস্থিতিতে অন্য দেশগুলো কি কি সিদ্ধান্ত নিচ্ছে? দেখেন, বিভিন্ন দেশ বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, এর মধ্যে অফিস সময় কমানো, হোম অফিস ইত্যাদি আছে, কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য হলো তাদের অনুসরণ করেই আমরা নিলে তো হবে না। তাদের এই সরকারি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা, তাদের কাজের নিষ্ঠা, এবং তারা যে সময়টা অফিসে থাকেন ওই সময়টা কি গল্পগুজব করে কাজ কাটান না, পুরো কাজ করেন, এই বিষয়গুলো বিবেচনায় নিতে হয়। তাদের সার্ভিস সেবার মান বাংলাদেশের চেয়ে নিশ্চিতভাবেই অনেক উন্নত। কিছু কিছু দেশ নানা পদক্ষেপ দিয়েছে, যেমন কোরিয়ায় আপনার গাড়ি সপ্তাহে প্রাইভেট কার সেটা সপ্তাহে একদিন আপনি এমন একটা নিয়ম করেছে, সপ্তাহে একদিন আপনার গাড়িটা চালানো বন্ধ রাখতে হবে। আমরা কিন্তু সেই পদক্ষেপটা দেখছি না, যে প্রাইভেট কার কোনো কোনো দেশ আবার জোর বিজোর, মানে জোর সংখ্যার গাড়ি আজকে চলবে, বিজোর সংখ্যার গাড়ি কালকে চলবে, এরকম নিয়ম করেছে, মানে প্রাইভেট কার কমিয়ে ফেলা। আমরা কিন্তু সেটা দেখছি না, কারণ এদেশের এই আমলারা, এই সরকারি চাকরিজীবীরাই গত কয়েক বছর প্রচুর গাড়ি কিনেছেন, এবং সরকারি অফিসগুলোতে প্রচুর গাড়ি ব্যবহার হয়। মাইক্রোবাস দিয়ে তারা ভাড়া করে তারা অফিসে যান, তারা কিন্তু গণপরিবহন ব্যবহার করেন খুব কম। তো তারা কিন্তু এই নিয়মটা কার্যকর হতে, মানে এই নিয়মটা সামনে আনার কথা কখনো বলবেন না, যে সপ্তাহে একদিন অন্তত প্রাইভেট কার চালানো বন্ধ। আর সরকারের পেছনে যারা বা সমাজের যারা একটু অভিজাত, তারা তো গাড়ি চলেন, তারা তো এই গাড়ি চলাটা আসলে বন্ধ করতে চাইবেন না। তো এটা পদক্ষেপ অন্য দেশে নেওয়া হয়েছে, যে গাড়ি একদিন কম চলবে। আবার কোনো কোনো দেশ, যেমন ভারতে সিলিন্ডার গ্যাসের সংকট হলো, ওরা ইলেকট্রিক চুলা ব্যবহার করে রান্নাকে উৎসাহিত করেছে। পাকিস্তানে আপনার হলো গিয়ে বিয়ে শাদীর অনুষ্ঠানে সমাগম একটা নিরুৎসাহিত করা হচ্ছে, যে 200 জনের বেশি অতিথি আপ্যায়ন করা যাবে না। আবার ওদের যে ওখানকার ঘরোয়া ক্রিকেট লিগ, সেটা ঘরে বসে দেখার জন্য সেখানকার ক্রিকেট বোর্ড অনুরোধ জানিয়েছে। মিয়ানমারে গাড়ি চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এরকম আরও অনেক উদাহরণ আছে। আমরা দেখলাম বাংলাদেশে আসলে সেই গতানুগতিক কিছু পদক্ষেপেই সীমাবদ্ধ রইল। আমরা বাংলাদেশের পদক্ষেপের কথা জানলাম, বিশ্বেরও কিছু পদক্ষেপের কথা জানলাম। আপনার কি মনে হচ্ছে যে এরকম পরিস্থিতিতে বাংলাদেশ আর কি কি ধরনের সিদ্ধান্ত নিলে সেটা আসলে কার্যকর হতো? আপনার মূল্যায়নটা জানতে চাই, কিংবা আপনার ভাবনাটা। সেটা কিছু কিছু এসছে, যেমন ধরেন দু একটা পয়েন্ট আপনি যেমন যেমন ধরেন, ধরেছেন। আমি যেটা বলছিলাম, যে সরকারি অফিসগুলোতে এসি ব্যবহার করা হবে না আপাতত, অন্তত 2 মাসের জন্য, এই কষ্টটা আমরা করব, সেটা যদি বলা হয়। কিন্তু সেটার ক্ষেত্রে আবার একটা সমস্যাও আছে, আপনি সমস্যা জানেন, আছে যে কাচের যে গত ভবন। 10-15 বছরে সরকারি অফিসগুলোতে সব সেন্ট্রাল এসি করা হয়েছে, এবং তাদের কোনো জানালা নেই, কাজ ঘেরা ভবন। তো সেখানে এসি ছাড়া কিভাবে চলবে? ফ্যান নেই সেগুলোতে, ফ্যান নেই কোনো। তারা কিন্তু তাদের পক্ষে চাইলেও সেই সুযোগ নেই, আবার কোথাও কোথাও সুযোগটা আছে। এই বিষয়গুলোতে মানে সরকারকে একটু দীর্ঘমেয়াদী চিন্তাও করতে হবে, যে আমরা আগামী দিনগুলোতে এই ধরনের সংকট কীভাবে মোকাবেলা করব। বিল্ডিংগুলো কি এমনভাবে করব যেটা ইউরোপের মতো কাজ ঘেরা হবে? বিশেষজ্ঞরা কিন্তু বলেছেন যে এগুলো আসলে আমাদের দেশের জন্য আবহাওয়ার জন্য উপযোগী না। উপযোগী না। আপনি গাড়ি কেনা বন্ধ করেছেন, আপনি সরকারি কর্মকর্তাদের বিনা সুদে গাড়ি লোন দেওয়ার এটা বন্ধ করে দেন কিছুদিনের জন্য। এটা তো বিগত সরকারের আমলে রাতের ভোটের আগে একটা উপহার হিসেবে দেওয়া হয়েছিল। রক্ষণাবেক্ষণ খরচ আপাতত না দেন, যে সরকারি কর্মকর্তারা প্রাইভেট কারে চলাচল করুক। তারপরে আপনি বিদেশ ভ্রমণটা যেটা বলছিলাম, বিদেশ ভ্রমণ একেবারেই নিষিদ্ধ করে দেন, যেতে হলে অনুমতি নিয়ে যেতে হবে। স্কুল
এইগুলো যদি সরকারের তরফে সরকারি কর্মকর্তারা কষ্ট করছেন, সরকারি চাকরিজীবীরা কষ্ট করছেন দেখছেন, জনগণ দেখতো, তাহলে কিন্তু জনগণও বিদ্যুৎ সাশ্রয় বা অন্যান্য ক্ষেত্রে একটা উৎসাহিত হতো যে আসলে আমরা সবাই মিলে কষ্টটা করে এই সংকটটা কাটিয়ে তুলি। কিন্তু আপনি নিজের সকল সুযোগ সুবিধা বহাল রেখে জনগণকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বলবেন, জ্বালানি সাশ্রয়ের জন্য বলবেন, সেটা তো আসলে ন্যায্য হলো না, বা সেটা বৈষম্য বিরোধী একটা এত বড় আন্দোলনের পরে আইসা এই ধরনের নির্দেশনাও ন্যায্য নয়। তো সরকারকে কিছু সৃজনশীল এবং র্যাডিক্যাল মানে সাহসী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ সহ নানা বিষয়ের উপর আমরা প্রতিদিনই সংবাদ বিশ্লেষণ করব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।